সুপ্রভাত, কেমন আছো তোমরা সবাই? ত্রিপুরা থেকে আমি বান্টি নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজ হলো বৃহস্পতিবার আর এদিকে দেখো আমাদের সকালে চা টিফিন হয়ে গেছে, বসিয়েছি ভাত। আর এদিকে এবারে বাঘ কচুর পাতাগুলো কিন্তু নিয়ে নিয়েছি, মানে বাঘের ডোকার পাতা। তো এগুলো ফ্রিজ থেকে বের করলাম, এগুলো না সহজে নষ্ট হয় না। তো এগুলো ভাবছি আজকে সকালবেলায় বড়া ভাজবো। তো এগুলোকে দেখো একটা করে ছিঁড়ে নিচ্ছি, কারণ বেশি ভারী করে যদি ভাজি না তাহলে কিন্তু আবার গলা চুলকাবে, একটু পাতলা করে করতে হয়। তো এবারে এগুলোকে ভালো করে কিন্তু এখন আমি ধুয়ে নেব। সকালের খাওয়া কিন্তু আজকে আমাদের এই বাঘের ডোকার পাতা দিয়ে কিন্তু খাওয়া হবে। এর কচুগুলো কিন্তু শুটকি মাছ দিয়েও খাওয়া যায়, তবে আমি এটা রান্না করতে পারি না। আমার মা খুব ভালো করে রান্না করতে পারতো। তো আমার বিয়ের পর এটা আর আমার খাওয়া হয়নি, মনে হয় একবার খেয়েছি। তারপর থেকে মা অসুস্থ হওয়ার পর তো আর আমি কিন্তু খাইনি এটা। খুব টেস্ট করে মা এটাকে রান্না করতো। তা আমি যেহেতু রান্না করতে পারি না, তাই জন্য আর এটা আমার খাওয়াও হয় না। ওই পাতাটা জাস্ট বড়া করে খেতে পারি, অতটুকুই। এদিকে চাল ধোয়া জলটা রেখে দিয়েছিলাম, গাছগুলোর মধ্যে দেবো। এবারে তো বাড়িতে আসলাম, আমি এবারে গাছগুলোকে একটু ঠিকঠাক করে পরিচর্যা করতে লাগবে। কালকেও আবার কিন্তু চাল ধোয়া জলটা রাখবো, তারপর আবারও বাদবাকি গাছগুলোর মধ্যে কিন্তু দেবো। চাল ধোয়া জল কিন্তু গাছের জন্য খুবই ভালো। আর আমাদের এখানে কতদিন যাবৎ কিন্তু বৃষ্টিও দিচ্ছে না, মানে রোদে পুরো ফাটিয়ে দিচ্ছে, যার জন্য গরমটাও কিন্তু মানে অনেকটা, গরমের জন্য অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে। আর এদিকে দেখো ভাত তো বসিয়ে দিয়েছি, এবারে ভাত হচ্ছে। এবারে ভাবছি দুপুরে কি রান্না বান্না করবো। এদিকে ফ্রিজে ডিম রাখা আছে, কারণ যেদিন বাড়ি থেকে এসেছিলাম সেদিন আমি রাত্রিবেলায় ডিম রান্না করেছিলাম। তো কালকে তো নিরামিষ খেয়েছি, ডিমটা আমি ফ্রিজে রেখে দিয়েছি। তো 2টা ডিমও আছে, তো দেখা যাক কী করি। তো এদিকে এবারে বাঘের ডোকার পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এবারে দেখো নুনটা দিয়ে দিলাম, কারণ ভালো করে একদম কষলে রেখে দেবো এটাকে, তাহলে নরম হয়ে থাকবে। তো বড়াগুলো ভাজতে গেলে তাড়াতাড়ি হয়ে যাবে, ঝটপট কিন্তু বড়াগুলো হয়ে যাবে। এদিকে আবার মিশিংয়ে কিছুটা কাপড়ও দিয়েছিলাম। তো এদিকে দেখো এবারে কম্বলটা এখন তুলে নিচ্ছি। কম্বলটা তো আমি ওই আগেই নামিয়েছিলাম, এখন তো গরম, কম্বল দেখলে যেন আরও গরমটা বেশিই লাগে। আমার ড্রেস তারপর কম্বল এগুলো কিন্তু ধুয়ে দিয়েছি। তোমাদের দাদাভাই সকালবেলা উঠে বলছে যেন না করি, মানে দেখেছে নাকি বৃষ্টি হবে আজকে আমাদের এখানে। তো আমি বলছি বৃষ্টি হলে তো ভালোই, তারপরেও ধুয়ে দিই। সকালবেলা উঠে তো দেখছি রোদ, আর সকালে উঠে আমার মনে হচ্ছে আমার মাথা যন্ত্রণা মানে হবে, তাই জন্য আবার চশমাটাও কিন্তু পরে নিয়েছি। কারণ মাথা যন্ত্রণা যদি একবার শুরু হয় না, সেই মাথা যন্ত্রণা যে আমার কখন শেষ হবে। বেশ অনেক দিন হয়ে গেছে আমার মাথা যন্ত্রণাটা হচ্ছে না। কী বলো তো, ওই যে আজকে ঘুম থেকে ওঠার পর আমার ঘুমটা কোনোভাবেই ভাঙতে পারছি না। চা খেয়েছি, তারপরেও যেন চোখ থেকে ঘুমটা আমি সরাতে পারছি না। তার জন্য ঘুমটা যে ওই যে উঠে পড়লাম, উঠে কাজের আগে বললাম ঘুমটা ঠিকঠাক আমার হয়নি, তার জন্য যেন আমার মাথা যন্ত্রণাটা মানে হয়ে যাচ্ছে। আমার বাপের বাড়ির এখানে তো সবাই সকাল সকাল উঠে যায়, তো আমিও বাড়িতে গিয়ে ওই যে ওদের সাথে সকাল সকালে উঠে যেতাম, ঘুমও ভেঙে যেত, তাই জন্য উঠে যেতাম। তা বলে কিন্তু প্রত্যেক দিন যে ওই ঘুম থেকে সকাল সকাল উঠে পড়তাম তা না। এরকম 7টা, কোনো কোনো দিন 7:30, কোনো কোনো দিন 6টা এরকম উঠে যেতাম। লাস্ট মানে যেদিন গিয়েছিলাম বাড়িতে সেদিন আমার এক ফোঁটাও ঘুম হয়নি। তারপর মাঝে ঠিকঠাক ছিল, কিন্তু আসার আগে আবার 3 দিন যাবৎ আমার পুরোপুরি ঘুম হয়নি। আর যেদিন আমি বাড়িতে আসবো তার আগের দিন তো একদমই আমার ঘুম হয়নি, তার জন্য মনে হয় সবগুলো ঘুম আমাকে একসাথে ভর করেছে। বাড়িতে আসার পর এখন শুধু আমার চোখে শুধু ঘুম ঘুম আর ঘুমই। তো সংসারের কাজ বাজও তো করতে লাগবে বলো, এখন যদি আমি গিয়ে ঘুমিয়ে থাকি তো তোমাদের দাদাভাই দিকে না খেয়ে দোকানে যেতে লাগবে। তোমাদের দাদাভাই বলছে শুয়ে থাকো, পরে না হয় উঠে রান্নাবান্না করবে। আমি বলছি তাহলে তো তুমি খেয়ে যেতে পারবে না, তার উপর সংসারে আরও কাজ আছে। এখন ঘুমিয়ে থাকলে তারপর বেলা হয়ে গেলে রোদও বেড়ে যাবে, তখন কিভাবে কাজগুলো করব। থাকবে মাথা ব্যথা উঠলে উঠুক, এখন আমি উঠেই পড়ি। তো তারপর কিন্তু আবারও জল দিয়েছি চোখে, মানে চোখের জ্বালাও করতে পারছি না। চোখগুলো বুজে রাখলে যেন, আমি চোখ বন্ধ করে রাখলে যেন একটু আরাম পাই, এরকম হয়েছে। তো মাথা যন্ত্রণার ভয়ে তাই কিন্তু আমি চশমাটা আগে পরে নিয়েছি। আর দেখো ওইদিকে তো রোদও উঠে গেছে, এবারে কাপড়গুলো কিন্তু আমি এখন মেলে দিলাম। আর কম্বলটা দেখলেই এখন যেন গরম লাগে। মাঝখানে একবার বৃষ্টি দিয়েছিল, পরে ঠান্ডা পড়েছিল, তখন নামিয়েছিলাম। তারপর থেকে কম্বলটার গায়ে দেওয়া হয় না, বিছানায় শুধু শুধু রাখি। তো তাই জন্য ভাবলাম যে না, কম্বলটা আমি এখন ধুয়ে তুলেই রাখি। এটা যখন হালকা ঠান্ডা থাকে তখন কিন্তু এই কম্বলটা নামানো হয়। হালকা ঠান্ডার মধ্যে এই পাতলা কম্বলটা ঠিকঠাকই কিন্তু আছে। তো এদিকে দেখো কাপড়গুলো তো আমার এদিকে মেলা হয়ে গেছে। আর এদিকে এবারে ওই যে শাশুড়ির কাপড়টা একসাথে মেলে দিয়েছিলাম, আমি ভেবেছিলাম জায়গা হবে না নাকি তারটার মধ্যে। তো এখন আবারও কিন্তু ওই তারটার মধ্যেও ভালো করে মেলে দিয়েছি, যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। এদিকে ঘরে এসে এবারে ওয়াশিং মেশিনটাকে ভালো করে মুছে নিচ্ছি, যেহেতু মানে জল টল মানে ড্রাই করা হয়েছে, তো সাইড দিয়ে একটু জল টলও পড়ে আছে, তাই জন্য কিন্তু মুছে নিয়েছি। নিয়ে এবার ওয়াশিং মেশিনের উপরে ঢাকাটা দিয়ে তারপর কিন্তু ওয়াশিং মেশিনের কাভারটাও পরিয়ে রাখবো। ওয়াশিং মেশিনের কাভারটা পরাতে একটাই সুবিধা হয়েছে আমার, আর ওই যে প্রত্যেক দিন ওয়াশিং মেশিনটা আর কিন্তু মুছতে হয় না। তবে কাভারটা একটা সাইড দিয়ে কিন্তু ছিঁড়েও গেছে, ওই যে সেন্টটা টানতে যাই তো তখন এই সাইডটা দিয়ে কিন্তু মানে ছিঁড়ে গিয়েছে। আগে একবার সেলাই করে দিয়েছিলাম, এখন দেখছি আবারও এরকম। তো আবারও একদিন কিন্তু এটাকে সেলাই করে দিতে লাগবে। তো যাক, ওয়াশিং মেশিনটা তো মুছে নিয়ে কাভারটা পরিয়ে দিয়েছি, এবারে বসে পড়লাম কাটাকুটি করতে। এদিকে কচুর ডগা এনেছিলাম বাড়ি থেকে,
দেশি কচু আমাদের এখানে তো সবসময় পাওয়া যায় না, অন্যান্য কচু পাওয়া যায় কিন্তু দেশি কচুটা কিন্তু সবসময় পাওয়া যায় না। তো এই কচুর ডুগাগুলো কিন্তু আমাদের বাড়ি এখান থেকে নিয়ে এসেছি। আমাদের এখানে প্রচুর পরিমাণে অ্যাভেলেবেল তুমি এগুলো পাবে, সাইড ফাইড দিয়ে এমনিতেই উঠে থাকে। এগুলো কিন্তু কিনে আনিনি, এমনিতেই কিন্তু উঠেছিল। তো ওইগুলো বাবু দিয়ে দিয়েছে, আমাদের বাড়ির সামনেই ছিল। তো আমার এই কচুগুলো খেতে খুবই ভালো লাগে কেন জানি, এখন অন্য কচু থেকেও আমার এই দেশি কচুগুলো খেতে যেন দুর্দান্ত লাগে। তো কচুটা আমি আজকে রান্না করব না, কচুটাকে কেটে রেখে দিচ্ছি, না হলে না কচুটা নেতিয়ে যাচ্ছে, পরে আর কচুগুলো অর্ধেকই ফেলে দিতে লাগবে। তাই ভাবলাম কেটে যদি সেদ্ধ করে ফ্রিজের মধ্যে রেখে দিই, তাহলে আজকে না হয় কালকেও আমি কিন্তু রান্না করে নিতে পারবো। তাই কিন্তু বসলাম কচুর ডুগা নিয়ে কাটার জন্য। আর আমি না কচু বলো লতি বলো কচু জাতীয় জিনিস আমি কাটতে গেলেই আমার হাত চুলকাবে, ধুতে গেলেও হাত চুলকাবে, খেতে গেলে কিন্তু চুলকায় না, ওই ধুতে গেলে আর কাটতে গেলে কিন্তু এরকম হয়। কিন্তু একার সংসারে এখন যদি আমি বলি না এটা আমি পারি না, তাহলে কিন্তু চলবে না। তোমার সংসারে তোমার কাজ তোমাকে কিন্তু করতে হবে। হাত চুলকালেও এবার কিন্তু আমাকে আমারটা করতে হবে। এখন যদি হাত চুলকাবো বলে আমি বসে থাকি, তাহলে তো আর খাওয়াই জুটবে না। তো তার জন্য আর কি করবো, হাত চুলকালেও কেটে কিন্তু আমি নিচ্ছি। তবে ধুতে গেলে বেশি কিন্তু আমার চুলকাবে, এখনও তো হালকা হালকা চুলকাচ্ছে। তো এদিকে দেখো অর্ধেক চুলকালাম, তারপর চলে আসলাম এই কচুর পাতার বড়াগুলো ভাজতে, এই ব্যাগের ডোকার কচুর পাতাগুলো। তোমাদের দাদাভাই এদিকে গেল স্নানে, তো টুক করে চলে আসলাম বড়াগুলো ভাজতে। এই বড়াগুলো আবার হালকা জালে ভাজতে হয়, বেশি আঁচ বাড়িয়ে দিয়ে যদি ভাজি না, তাহলে কিন্তু আবার গলায় ধরে। তো তাই জন্য আগে এদিকে চলে আসলাম এই পাতাগুলো কিন্তু মানে ভাজতে। ভেবেছিলাম একবারে কচুটা যদি কেটে নিতে পারতাম ভালো ছিল, ওই হাতের মধ্যে জল লাগালেই তো হাতটা চুলকায় বেশি। তো কিছু করার নেই, এখন এগুলো তো করতে লাগবে। তোমাদের দাদাভাই যেহেতু স্নানে চলে গেল, তো এদিকে দেখো আমি কিন্তু পাতলা পাতলা করে কিন্তু বড়াগুলো ভাজছি, বেশি ভারী করে ভাজলে না এগুলো কিন্তু গলা চুলকায়। তো তাই জন্য কিন্তু পাতলা পাতলা করে কিন্তু আমি বড়াগুলো ভাজার জন্য দিচ্ছি। আমি দেখেছি একজনের ব্লগে কলকাতায় এগুলোকে উলকচু না কি কচু যেন বলে, পাতাগুলো মানে জানি না খাই কি না, কিন্তু কচুগুলো নাকি খাই। তা আমরা কচুগুলো কিন্তু কোনোদিনও খাইনি, কচুর ডাঁটাটা খেয়েছি আর এই যে পাতাগুলো খেয়েছি। দেখেছি একজনের ক্ষেতের মধ্যে করে রেখে দিয়েছে, আমার চোখের সামনে এরকম আমি গাছ কিন্তু দেখিনি। যা আদিবাসীরা এনে বাজারে বিক্রি করতো আমাদের নিয়ে আসতো বাড়িতে, বিয়ের আগেও দেখেছি, বিয়ের পরও দেখেছি, কিন্তু এরকম গাছ যে চোখের সামনে এরকম কিন্তু আমি দেখিনি। আর এদিকে দেখো আরও বেশ কতগুলো কচুর ডোকরা হয়েছে, তো এগুলোও কিন্তু এবারে কেটে নিচ্ছি। আর কেটে কেটে বালতিটার মধ্যে রাখছি, একদম ভাপ দিয়ে তারপর কিন্তু এটাকে ফ্রিজের মধ্যে রাখবো। বেশ অনেকটা সময় কিন্তু লাগছে। তারপর আমার ঠাম্মা দিয়েছিল কলমির ডোকা, তো কলমির ডোকাগুলোও কেটে নিয়েছি, এগুলোও পুটলি বেঁধে কিন্তু রেখে দিয়েছি। এগুলো দেখি আজকে রাত্রিবেলায় রান্না করতে পারি কি না। শুটকি মাছ লাগবে রান্না করতে গেলে, তো আমি যেহেতু বাড়িতে ছিলাম না, তো ফ্রিজ টিজ তো কতদিন যেমন বন্ধ ছিল। তোমাদের দাদাভাই আসার পর যদিও ফ্রিজ চালিয়ে দিয়েছিল, তো দুদিন তো ফ্রিজ চালানো ছিল না, তাই জন্য শুটকি টুটকি আনিনি। যা ছিল আগেই মানে আমি বাড়িতে থাকতে খেয়ে নিয়েছি, তারপর আমি আর আনাইনি কিন্তু। আর তোমাদের দাদাভাই এসে তো আর শুটকি টুটকি খাইনি, আমিও শুটকিটা বেশি পছন্দ করি, ও খায় কিন্তু ওই যে নিজে রান্না করে শুটকি খাবে এরকম না, মানে আমি বেশি একটু পছন্দ করি। তো তাই জন্য তোমাদের দাদাভাইকে বললাম শুটকি আনার জন্য, তো ও এখন যাবে না, বলছে দুপুরে নিয়ে আসবে। তো ভাবলাম তাহলে রাত্রিবেলায় রান্না করব, ডিম যেহেতু আছে একটা কিছু ভাজি করে নিলে দুপুরের খাওয়াটা কিন্তু হয়ে যাবে, রাত্রিবেলার দিকে রান্না করলেও চলবে। তো এদিকে দেখো এবারে কচু কাটতে কাটতে যেন আর শেষ করতে পারছি না, এতগুলো কচু। আমাদের এখানে বিয়ের আগে এই কচু তো আমরা খেতামই না, পাতাটা খেয়েছি টক, কিন্তু এই কচুগুলো খেতামই না। বলে না জিনিস থাকতে কদর না দিলে হারালে কত মানে ইয়ে করে কি হবে, থাকতে মূল্য দিতে হয়। এখন এগুলো পাই না কিন্তু খাওয়ার ইচ্ছে হয়। তো যাক বাড়িতে যাওয়ার পর তো তাই নিয়ে আসলাম। আমাদের এখানে অনেক অনেক কচু, কত খাবে, কে খাবে, খায়ও না অনেকে, জানো তো, এত এত পরিমাণে কচু। তো যাক এদিকে দেখো এবারে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু কচু কিন্তু এদিকে কাটতেই যাচ্ছি। কচু কিন্তু দেখো বেশ কিন্তু কেটে নিয়েছি, রান্না বান্না চলছে। আর এদিকে তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করলো, আর আমি আমার জন্য এখন বাকি ডোকার যে পাতাগুলো এগুলো এখন বড়া করে নিচ্ছি। কি কচুর পাতা দেখো, এগুলো সহজে নষ্ট হয় না, অনেক দিন হয়েছে কিন্তু এগুলো, তারপরেও নষ্ট হয়নি। এই যে দেখো এখানে বেজে নিয়েছি। তো আমি আবার ওই যে কয়েকটা বড়া দিয়ে আবার খেতে পারি না, আমার খেতে গেলে ভাতটা কম হলে হয়, কিন্তু মানে যে কোনো সবজি পাতে একটু আমার বেশি লাগে। আর এদিকে আমার বাগের ডোকার পাতা খুব পছন্দের, তো তাই জন্য একটু বেশি করে কিন্তু করে নিচ্ছি। আরও কয়েকটা আছে, এগুলো ফ্রিজে রেখে দিয়েছি। আর এদিকে বসিয়েছি কচু সেদ্ধ, তোমাদেরকে দেখাই। কচু তো সবগুলো কেটে নিয়েছি, তো এগুলো আমি ফ্রিজে রেখে দুদিন লাগিয়ে কিন্তু খেতে পারবো, এগুলো একদিনে তো আর খাওয়া যাবে না। আর এদিকে কচু কেটে এগুলো ধুয়ে নিলাম। আর এদিকে দেখো এই যে এক হাঁড়ি কচু সেদ্ধ কিন্তু বসিয়ে দিয়েছি। ফ্রিজের মধ্যে যদি এরকম সেদ্ধ করে রেখে দিই, তাহলে আবার 2-3 দিন পরও আমি রান্না করতে পারবো। আর এমনিতে যদি কচুগুলো না কেটে রাখি, তাহলে দেখবে কচুগুলো কিন্তু খেতে পারবো না, কারণ একদম নেতিয়ে যাবে, তাহলে এগুলো কাটতেও পারবো না আর মানে সেদ্ধও হতে যাবে না। তাই তো এগুলো একটু সেদ্ধ হয়ে গেলে ওই বাদবাকি কচুগুলো কিন্তু দেবো। এই দেশি কচুগুলো খেতে যে আমার কী ভালো লাগে, একদিন খাবো নিরামিষভাবে, আরেকদিন মাছের মাথা দিয়ে খাবো।
খুব ইচ্ছে হয়েছে কচুর শাক খাওয়ার। তাও মানে আমাদের এখানে তো অনেক রকমের কচুই পাওয়া যায়, কিন্তু এই দেশি কচুগুলো কিন্তু সবসময় পাওয়া যায় না। তো বাড়িতে যাওয়ার পরে এগুলো আনলাম। আমাদের এখানে তো একদম ভরে আছে, এগুলো খাওয়ার লোক নেই। আর আমরা পাই না খেতে। একটা সময় যখন বাড়িতে ছিলাম তখন কিন্তু এগুলো খেতাম না, আর এখন এগুলো পাই না, তো তাই জন্য খাওয়ার ইচ্ছে হয়। তো এই যে, আর এখানে তো এই যে কচুর ইয়ারে বাগের টুকার পাতার বড়া ভাজা হচ্ছে। আর সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখি জানলাগুলো এত পরিমাণে রোদ, তো উঠে গেছি 7টার সময়। উঠে তারপর তো টিফিন টাফিন করলাম, টিফিন টাফিন করে তারপর গিয়ে রান্নাবান্না বসালাম। আর এদিকে সকালবেলায় উঠে কম্বল, তারপর আমার নাইটি ফেটি এগুলো ছিল, এগুলোও ধুয়ে দিয়েছি। আজকে মনে হচ্ছে বৃষ্টি আসবে, এখন কিন্তু রোদ নেই, একটা হাওয়া দিচ্ছে হালকা হালকা এরকম। তারপরেও গরম কিন্তু কম নেই, রোদ না থাকলেও মানে তাপটা যেন আছে। কম্বল টম্বল শুকিয়ে যাবে, ড্রাইটা একটু বেশি করে দেওয়া হয়েছে যাতে শুকিয়ে যায়। বৃষ্টি আসলে একটু ভালোই ছিল, গরমে নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে। আর এদিকে কালকে যেহেতু নিরামিষ খেয়েছি, আর পরশু দিন তো রাত্রিবেলায় ডিম রান্না করেছিলাম, আমি যেদিন বাড়ি থেকে এসেছিলাম, তো ডিম রয়েছে ফ্রিজের মধ্যে। তো ডিমটা দুপুরে খাওয়া হয়ে যাবে। আর একটা কিছু ভাজে টাজে কোনো কিছু করে নেবো, বেশ হয়ে যাবে। রাত্রিবেলায় কোনো কিছু রান্না করবো, আজকে আর রান্না বান্না করতে পারবো না, এখন কচুটা সেদ্ধ করে রেখে দেবো। আর কী জন্য বললাম, কালকে তো গিয়েছিলাম রূপনাথ বাবার উৎসবে, তো ব্লগটা তো তোমরা পাবেই, পেয়েও যাবে আমার এই ভিডিওটা ইয়ে করার আগে তো পেয়ে যাবে। আর আজকে তো তোমরা ভিডিও পাবেই, তো এডিটিংয়ে বসতে লাগবে। ওই যে কালকে পুজোতে গিয়ে মানে উৎসবে গিয়েছিলাম, অনেক দোকানপাটও বসেছে, সব কিছু ইয়ে করে আনলাম। বাড়িতে আসলাম মনে হয় 9টা বাজবে, বাড়িতে আসলাম। আর তোমাদের দাদা হয়তো সকালবেলায় গিয়ে ভোগ দিয়েছিল, ও আর রাত্রিবেলায় কিন্তু যায়নি। আমি আমার জায়েদের সাথে গিয়েছিলাম। বছরে একটা দিন না গেলেও দেখবো ভালো লাগে না। আর মেলা থেকে কি কি আনলাম তোমাদেরকে একটু পরে দেখাবো, আগে রান্নাঘরের কাজটা শেষ করে নিই। বেশি কিছু আনেনি, তারপরও যে কয়েকটা জিনিস নিলাম এগুলো মানে রান্নাঘরের কাজটা শেষ করে নিই, তারপর দেখাবো না হয়। বাসন কোসন আজকে বেশি পড়েনি, কয়েকটা পড়লো, এগুলো ধুয়ে নেব। বেশি বাসন কোসন কিন্তু পড়েনি। এখন চেষ্টা করছি যত তাড়াতাড়ি রান্নাঘরের কাজগুলো করে নিতে পারি। আর কালকে তো রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিয়েছি, আজকে আর আমার রান্নাঘর পরিষ্কার করার কোনো ইয়ে নেই, রান্নাঘর পরিষ্কারই আছে। আজকে যেটা করিনি ওইটাই কিন্তু করব। এই যে এক হাঁড়ি আজকে কিন্তু কচু সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো এগুলো ধোয়ার পর এবারে দেখো একটু একটু করে কিন্তু মানে সেদ্ধ হচ্ছে। আর আমি কিন্তু বাদ বাকি যে বলের মধ্যে কচুগুলো আছে এগুলোও কিন্তু একটু একটু করে কিন্তু দিয়ে দিচ্ছি, কারণ সবটাই হাঁড়ির মধ্যে কিন্তু হয়ে যাবে। এবারে চলো, কালকে যে উৎসবে গিয়েছিলাম লোকনাথ বাবার, এখান থেকে কী নিয়ে এসেছিলাম। তো এই যে দেখো বাইরে পরার জুতো, বাইরে বলতে যেরকম আমাদের মানে টয়লেটে গেলে বা এমনিতে বাইরে ইয়ে করলে তখন কিন্তু এই জুতোগুলো পরার জন্য, কোথাও ঘুরতে গেলে যে জুতোগুলো পরবো এটা কিন্তু না, মানে বাড়িতে বাইরে পরার জুতো কিন্তু নিয়ে আসলাম। 50 টাকা করে হলে তো ভালোই হয়েছে বলো। আর এই হাতাগুলো নিয়েছে 30 টাকা করে, বলেছিলাম দুইটা 50 টাকা করে দেওয়ার জন্য, কিন্তু দেয়নি। এরকম অনেকে আবার ফিরেও গেছে, আমার সামনেই দেখলাম আবার অনেকে নিচ্ছে। তা আমি এরকম দুইটা হাতা নিয়েছি, এই মানে দুইটা নিয়েছে 30 টাকা করে, 60 টাকা। কচুর শাক সেদ্ধ হলো, আর এদিকে হাঁড়িটা ঢাকা দিয়ে আসলাম। কচুটা বারবার দিতে হচ্ছে, তো একটুখানি সেদ্ধ হলেই তারপর আবারও কচুগুলো দিচ্ছি, তো তাই জন্য খাওয়া হতে হতে একটু লেট হচ্ছে। তো গিয়ে কচুর শাকটাকে ঢালবো, তো ভাবলাম যে না, গরম জল আর একটুখানি থাক। আর আমি এদিকে বসলাম খাওয়া দাওয়া করতে। ভাত নিয়ে নিলাম, সাথে নিয়েছি যে বাগের ডোকার পাতার বড়া, আর নিয়েছি আস্ত একটা পেঁয়াজ। আমার পেঁয়াজ হলে না যে কোনো ভাজা বড়ার সাথে বেশ ভালো লাগে খেতে। আর তোমাদের দাদা ভাই তো খাওয়া দাওয়া করে নিয়েছে আরও আগেই, এখন দোকানে চলে গেলো। আর আমি এদিকে খাওয়া দাওয়া করে তারপরে গিয়ে বাদবাকি কাজগুলো করব। তো চলো হ্যাঁ, এবারে খাওয়া দাওয়াটা করি। আর এদিকে মোবাইলে 1-2টা সিরিয়ালও দেখবো, কালকে দেখা হয়নি যেহেতু মেলাতে গিয়েছিলাম তাই। তো চলো হ্যাঁ, পরে আবার কথা হচ্ছে। কাপড় চোপড়গুলো একটু উল্টে পাল্টে দিয়ে আসলাম, না হলে আবার শুকাতে যাবে না।
খাওয়া দাওয়ার পর্ব কমপ্লিট। এবারে দেখো এই যে হাঁড়িটার মধ্যে কচুটা সেদ্ধ করেছিলাম, এবারে হাঁড়িটাকে কিন্তু আমি এখন ধুয়ে নিলাম ভালো করে, একদম ভালো করে মেজে দিয়েছি। যখন আমার ঘরে বেশি লোকজন আসে তখন কিন্তু এই হাঁড়িটার মধ্যে আমি ভাতটা রান্না করি, না হলে তো আমাদের দুজনের জন্য ছোটো হাঁড়ির মধ্যে হয়ে যায়। এই হাঁড়ির মধ্যে তো আর আমার প্রত্যেক দিনে দুজনের জন্য রান্নাবান্না মানে করলে হবে না। এই হাঁড়িটার মধ্যে একটা সময় রান্না করেছিলাম মানে নতুন সংসারে, তখন আমার হাতে না ছেঁকা লেগে যেত এত বড় হাঁড়ির মধ্যে রান্না করতে গিয়ে, কারণ ভাত থাকতো এইটুকুনি নিচে পড়ে, তখন আমার অসুবিধা হতো। আর এদিকে দেখো কচুটাকে সেদ্ধ করে জলটা ঝরানোর জন্য এটা কিন্তু রাখলাম, আর নিচে একটা বল দিয়ে রাখলাম, জলটা যেহেতু করে পড়ছে। আর এদিকে আমার জানলার অবস্থা দেখো, একদম পুরো বাজে অবস্থা হয়ে গেছে। সেই মনে হয় চৈত্র মাসে পরিষ্কার করেছিলাম, তারপর আর পরিষ্কার করা হয়নি। দেখো এতটা বাজে অবস্থা হয়ে গেছে। আগে কিন্তু এই সাইডটা দিয়ে একটা টিন লাগানো ছিল, তখন অতটা পড়তো না, কিন্তু টিনটা লাগানো থাকলে এই জায়গাটা কিন্তু পরিষ্কার করা যায় না। তো তাই জন্য কিন্তু আমি টিনটা খুলে নিয়েছি, যে আমি সবসময় পরিষ্কার করে রাখবো, কারণ টিন থাকলেও তারপরেও কিন্তু এরকম 6 মাস 7 মাস পরে পরে কিন্তু নোংরাই হয়ে যায়। তো একদমই পরিষ্কার করতে পারি না, ওই টিন খুলে তারপর মানে করতে গেলে কষ্ট হয়ে যেত। তাই জন্য কিন্তু আমি এই টিনটার এখন করি না। তো তাই জন্য আজকে ভাবলাম যে জানলাটা একটু পরিষ্কার করে দিই। পুরো জানলা আজকে ডিপ ক্লিন করবো না, একদম যে উপরে উঠে পুরো জানলা ডিপ ক্লিন করি এরকম না, শুধু এই নিচটাকে ভালো করে পরিষ্কার করে দেবো। আর জানলাটা পুরো মানে খারাপ হয়ে এই নিচটাই কিন্তু 2-3টা গ্রিল, আর এই সাইডগুলো উপরের জায়গাটা কিন্তু বেশ পরিষ্কারই থাকে। তো আজকে ভাবলাম যে এই জায়গাটার দিকে তাকানো যাচ্ছে না, তাই জন্য রান্নাবান্না যেহেতু মানে নেই আজকে, তো তাই জন্য আমি জানলাটাকে একটু পরিষ্কারই করে দিই। এই জানলাটা পরিষ্কার করতে গিয়েছি, তো আজকে দেখবে আমার নখ আর থাকবে না। এমনিতে আমার ডান হাতের নখগুলো ভেঙে গিয়েছে, তো থাকবে না আমি জানি, 1-2টা খালি মনে হয় একটু আছে, মানে সবগুলো ছোটো ছোটো। আজকে তো এই জানলা পরিষ্কার করতে গিয়ে একবারে পুরো নখ ভেঙেই যাবে। কিছুই করার নেই, কী করবো বলো। এখন তো আমার পরিষ্কার মানে করতে গেলে নখের দিকে তাকালে তো আর হবে না। এখন মানে এর অবস্থা দেখে আমি যে ওই নখের দিকে তাকিয়ে থাকবো, সেটা তো আর করলে চলবে না। তো তাই জন্য কিন্তু করছি, যে ভাঙলে ভাঙুক, বিয়ের পরে এরকমই হয়, সংসারের কাজের দিকে করতে গিয়ে তখন দেখবে আর শৌকার যেন থাকে না। আর বিয়ের আগে তো তখন অত থাকে না, সব কাজে মা করতো, তখন কি থাকতো, ঠাকুরকে পুজো দেওয়া, সন্ধ্যা দেওয়া, অতটুকুই, আর কোনো কাজ ছিল না। তাহলে তো মানে নখ ভরা করা যাবেই বলো। তো যাক, এদিকে দেখো এবারে একটা সাইড কিন্তু নিচটা পরিষ্কার করলাম, এবারে এই যে এই সাইডটাও পরিষ্কার করে দিচ্ছি, তারপর ওই সাইডটাও কিন্তু করব। আর মানে নিচটা এত পরিমাণে নোংরা হয়েছে, আমি বাড়িতে যাওয়ার আগেই করতাম, তো আমি আর করিনি, যে না বাড়ি থেকে আসার পর তারপরেই করব। তো আজকেও করতাম না, যেহেতু রান্নাবান্নার চাপ নেই, তো ভাবলাম যে না একটা কাজ অন্তত ভোগে করে রাখি, কাজ ফেলে রাখলে কাজের কিন্তু হয়ে থাকে, কাজ একটু একটু করে রাখলে কিন্তু ভালো। আর সবসময় না আমার রান্নাঘরের জানলা কিন্তু তোমরা ডিপ ক্লিনেই দেখো, অনেকের বাড়িতে এরকম আমি দেখেছি জানলার কি অবস্থা, রান্নাঘর মানে তেল চিটে তো হবেই বলো। তো তার জন্য না পরিষ্কারটাও কিন্তু করে রাখতে লাগে, আর আমি তো সবসময় এরকম একটু সময় বের করে পরিষ্কার করে রাখি, তার জন্য আমার জানলাটা কিন্তু একদম ক্লিন থাকে। তো আজকে পুরো জানলা কিন্তু করছি না, যে নিচটা একটু বেশি নোংরা হয়ে আছে তাই জন্যই কিন্তু করছি। এবারে বুঝতে পারলাম না, অন্য সময় আমি 2-3 মাস বাদে বাদে করি, কিন্তু এবার চৈত্র মাসে করেছি, বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাস, তারপরে যেন জানলাটা একদম পুরো মানে বাজে অবস্থা হয়ে গেছে। তো কিছুই করার নেই, এখন তো পরিষ্কার করতেই লাগবে বলো। আমি আবার নোংরামো রেখে না আমার কোনো কিছু করতে ভালো লাগে না, জানলার দিকে রান্না করতে গেলেই চোখ যায়, আর চোখ গেলেই আমার যেন মাথায় পুরো 12টা বেজে যায়, যে না এটা তো আমার পরিষ্কার করতে লাগবে। তো চলো এবারে আর কি, এবারে সময় লাগিয়ে একটু ধৈর্য ধরে জানলাটা না হয় পরিষ্কারই করে নিই। বাবা এদিকে জানলা পরিষ্কারও করে নিয়েছি, গ্যাসটাও একটুখানি মুছে নিয়েছি। রান্নাবান্না কিন্তু আজকে আমার হয়নি, রাত্রিবেলায় রান্নাবান্না করতে লাগবে, আর এমনি তো আজকে বৃহস্পতিবার, তো গ্যাস কিন্তু এখন মুছতাম না, যেহেতু জানলা পরিষ্কার করলাম, এখানে জল টল পড়েছে, তাই জন্য কিন্তু গ্যাসটা মুছে দিয়েছি। আবারও রাত্রিবেলা আমার গ্যাস পরিষ্কার করতেই লাগবে, যেহেতু রাত্রিবেলায় রান্নাবান্না করতে হবে। এদিকে কাপড়গুলো দৌড়ে নিয়ে আসলাম, আবার দেখো আমাদের এখানে বৃষ্টিও চলে আসলো, তবে বৃষ্টি কিন্তু হবে না, ওই ঝিরিঝিরি একটুখানি কিন্তু বৃষ্টি এখন হচ্ছে। তো কাপড় চোপড়গুলো ঘরে নিয়ে আসলাম, তারপর এদিকে এই যে এবারে রান্নাঘরের পাখাটাও মুছে দিচ্ছি, কারণ পাখাটাও তো মোছা হচ্ছে না তাই। আর আমার নাইটির অবস্থা দেখো পুরো ভিজে গিয়েছে। আমি রান্নাঘরে কাজ করতে গেলেই কি করি, কাপড় কিন্তু রান্নাঘরে কতগুলো রাখা আছে, ওই কাপড়গুলোর মধ্যে হাত না মুছে আমি আমার বারে বারে নাইটির মধ্যে কিন্তু হাতটা মুছে নিই, যার জন্য আমার নাইটির একদম পুরো 12টা বেজে যায়, পুরো ভিজে ভিজে হয়ে যায়। এদিকে এবারে দেখো ফ্রিজটাও মুছে নিচ্ছি, এই যে
ফ্রিজটা এই সাইড দিয়ে তারপর এই সাইডটাও কিন্তু এখন মুছে দিচ্ছি। যেহেতু কভার পরানো থাকে না, তার জন্য কিন্তু ফ্রিজটা আমার সবসময় মুছেই কিন্তু রাখতে হয়। তো যাক, এবারে রান্নাঘরে তেমন কাজ নেই, এখন ওই যে ইয়েটা মুছবো তাহলে কিন্তু হয়ে যাবে, মানে চালের ড্রামটাকে একটু মুছে দেবো। ওই যে কালকে যে কাজগুলো করেছি, আজকে আবার যে কাজগুলো বাকি ছিল এই কাজগুলো করে মানে আমি কিন্তু করে নিয়েছি। এবারে বলতে পারো আমার দু ঘরের কাজ কিন্তু কমপ্লিট একদম। রান্নাঘর বলো, তারপর বেডরুম বলো, পুরোপুরি কিন্তু আমার ঘরদোর একদম পরিষ্কার হয়ে গেছে। দুদিনে মিলিয়ে বাড়ি থেকে আসার পর শুধু কাজই করে যাচ্ছি। এবারে গিয়ে আজকে গিয়ে সব কাজ কমপ্লিট হয়েছে। এবারে প্রত্যেক দিন যেটা আমার মানে করার ওইগুলো তো একটু একটু করে করি, জানোই তোমরা, এইটা করব। কিন্তু আসার পর দুদিন বাপরে বাপ মানে জোর কদমে লেগে পড়েছি কাজ করতে। তো এদিকে চশমাটা জায়গা মতো রাখলাম, রেখে এদিকে দেখো এবারে কাজের কি আর শেষ আছে বলো, যতই বলি ক্লিন হয়ে গেছে। এদিকে দেখো ওই ফটো ফ্রেম, তারপর ঘড়িটা, এই সাইডের টিনগুলো একটু মুছে দেবো, তাই জন্য আবার উঠে গেছি উপরে। এখন আবার এই জায়গাটা একটু মুছে দেবো। আজকে আমাদের এখানে রোদের এত তাপ না থাকলেও গরমের পরিমাণ কিন্তু কম নেই, গরম কিন্তু সেই লেভেলেরই আছে, এত পরিমাণে গরম। এদিকে দেখো বাইরের অবস্থা কি পরিমাণে রোদ। তো ঘর তো ঝাড় দিয়ে নিয়েছি, এবারে ঘরটা ঝাড় দিয়ে এবারে চলে আসলাম বাইরেটা ঝাড় দিতে। আর এই জায়গাটার মধ্যে বৃষ্টিও মানে যখন হয় আর গাছের মধ্যে জল টল দিলে বালি তো পড়ে উঠছে। আর এই জায়গাটা এত পরিমাণে বালি হয়েছে, সবগুলো টব একটু নামিয়ে নিলাম, নামিয়ে নিয়ে এবারে টবগুলোকে জায়গা মতো রেখে এবারে কিন্তু পুরো উঠোনটা আমি ঝাড় দিয়ে নেব। জানি না ভিডিওতে কতটুকু বুঝতে পারছো, রোদ কিন্তু দিয়েছে প্রচণ্ড। তো এতক্ষণ যাবত আবার দেখছিলাম সকাল থেকে রোদের ইয়েটা কম ছিল, যেই না আমি এখন ঝাড়ু দিতে আসলাম এখন দেখি আবার রোদ উঠে গেছে। তাহলে বুঝো রোদও যেন আমাকে সহ্য করতে পারে না, মানে আমি যখনই কাজ করতে আসবো তখনই যেন রোদটা উঠে যায়। এমনিতেই সকাল থেকে একটু মাথা ব্যথার আমার সিগন্যাল দিয়েছিল, আচ্ছা চশমাটা পরাতে এটা চলে গিয়েছে, মাথা যন্ত্রণা হয়নি। এখন যদি আবার রোদে মাথা যন্ত্রণা হয়ে যায় তাহলে বুঝো আমি কি করব। আর এত পরিমাণে বাড়িতে আগাছা হয়েছে, বাড়িতে যাওয়ার আগে তোমাদের দাদাভাই কিছুটা কিন্তু পরিষ্কার করেছিল। এর আগেও তো একবার আমি আর তোমাদের দাদাভাই করলাম, আমার হাত ব্যথা হয়েছিল, তারপর তোমাদের দাদাভাই করেছিল, এখন আবারও উঠে গেছে। তো বলেছি একটা স্প্রে আনার জন্য, যাতে গাছগুলোর মধ্যে দিয়ে দিতে পারি। এরকম সামনে যদি ইয়ে হয়ে থাকে ভালো লাগে না, দেখতে বিশ্রী লাগে। তো এদিকে আর কি এবারে পুরো উঠোনটা আমি এখন কিন্তু ঝাড় দিয়ে নিচ্ছি। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করি। এবার উঠোনটা ঝাড় দিয়ে একটুখানি জল খেয়ে যাবো স্নানে। আর আজকের ব্লগটা এখানে শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।